টাকার জন্য নিজের শরীরটাকে বিক্রি করে দিলেন আপনি অদ্রিজা। আপনাকে অন্তত তেমন ভাবিনি আমি, কিন্তু সুন্দর লালসাগ্রস্ত শরীরের অধিকারী রূপবতী নারীকে ভালো ভাবা বোধ হয় উচিত হয়নি আমার। রাইট অদ্রিজা? ও সরি মিসেস রক্তিম মাহমুদ। অদ্রিজা টলমল চোখে মুখ তুলে চাইল রক্তিমের দিকে। যে ছেলেটা রোজ এক একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করে, যার হাজারটা মেয়ের সাথে ইন্টিমেট রিলেশন, সেই ছেলেটা তাকে ভালো ভেবেছিল ভাবতেই তাচ্ছিল্য মাখা হাসল সে। শরীরে জড়িয়ে থাকা চাদরটা আরও ভালোভাবে মুষ্টিবদ্ধ করে জড়িয়েই থম মেরে বসল সে। রক্তিমের দিকে ছোট ছোট চোখে তাকিয়েই বলে উঠল, আপনার কাছে নারীর সংজ্ঞা মানে কি আমার ইতোমধ্যে জানা হয়ে গেছে রক্তিম। গত রাতে আপনার হিংস্রতাই তার জানান দিয়েছে, তাই আপনার চোখে নিজেকে সাধু ভেবে একেবারে খুশির জোয়ারে ভেসে যাব এমনটা ভাববেন না। রক্তিম মৃদু হাসার চেষ্টা করলো। কাল রাতে ড্রাঙ্ক থেকে অদ্রিজার সাথে কি কি করেছে তা ভেবেই শরীরের শিরা উপশিরা কেঁপে উঠল তার। এক নজরে অদ্রিজার দিকে তাকিয়েই ভালোভাবে পর্যবেক্ষণ করলো তাকে। ভেজা চুল থেকে টপাটপ পানি গড়াচ্ছে। শরীরে জড়ানো চাদরও বেশ খানিকটা ভেজে গিয়ে লেপ্টে পড়েছে শরীরে। শীতের সকালে এই কনকনে ঠান্ডায় ঠোঁটজোড়া ঈষৎ কাঁপছে তার। গলার ডান পাশে এখনো লাল টকটকে হয়ে ভাসছে দুটো কামড়ের চিহ্ন। রক্তিম ছোট শ্বাস ফেলল। শেষ পর্যন্ত অদ্রিজা? কথাটা মস্তিষ্ক কিছুতেই মানতে চাইল না তার। এই পৃথিবীর প্রতিটা মেয়েকে অন্য নজরে দেখে আসলেও অদ্রিজার প্রতি তার সেই চাহনি আসে না। অদ্রিজা আর যাই হোক শ্রদ্ধা সম্মান কাজ করে তার। আর সেই মেয়েকে কিনা নিজের চাহিদা মেটানোর খোরাক বানালো। চোখ জোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখেই নিজের ভেতরের অনুশোচনাটাকে ধামাচাপা দিয়ে বাঁকা হাসল সে। বরাবরের মতোই নিজেকে হাস্যোজ্জ্বল রেখে দাঁত কেলিয়ে বলল, রেগে যাচ্ছেন আপনি, আমি কিন্তু আপনাকে কখনো রাখতে দেখিনি। অদ্রিজা শান্ত চাহনিতে তাকালো। বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছে তার। হঠাৎ বাবা মারা যাওয়ায় বিজনেসের সব পাওনা ব্যাংক লোন মেটাতে যখন তার পরিবারের বেহাল দশা, তখনই রক্তিমের বাবা রক্তিমের বিয়ে করার প্রস্তাবটা দিয়েছিল। অর্ধেক দেনা পাওনা মিটিয়েই নিজের ঘর বাড়ি বিক্রি করে পথে নেমেছিল অদ্রিজা আর তার পরিবার। অবশেষে রক্তিমের বাবার কথায় টাকার বিনিময়ে এই বিয়েটা করে নেওয়ায় ভালো মনে হয়েছিল তার। যদিও তার চাচাও পরামর্শ দিয়েছিল বিয়েটা করার, তবে রক্তিমের চরিত্র সম্পর্কে তার বাবা কিছুটা লুকিয়ে গেলেও রক্তিম কখনো লোকায়নি। প্রথম দিন থেকেই বলে এসেছে সে তাকে বিয়ে করে জীবনটা নষ্ট না করতে। কিন্তু এছাড়া যে আর কোনো পথ নেই ওর। 3টে টিউশন করিয়ে বাবার অর্ধেক ঋণ শোধ করা আর নিজের ছোট বোন আর মাকে হাসি খুশি রাখা কোনো কালেই সম্ভব নয়। তাই তো রক্তিমের মতো একটা খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে হলো, যে কিনা নারী মাত্রই চেনে নারীর শরীর। আদেও কি কোনো কালে রক্তিম তাকে স্ত্রী হিসেবে সম্মান করবে? কখনো কি মনে জায়গা করতে পারবে অদ্রিজা? একটা দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা। রক্তিমের নারীদের প্রতি ধারণা, দৃষ্টি, ঘৃণা সবটা জানার পরেও রক্তিমের সাথে এর আগে তার যতবার কথা হয়েছে খুব নম্র আর শালীনভাবে কথা বলেছে সে। কখনো একটু অপমান কিংবা একটু ঘৃণা নিয়ে কথা বলেনি। তবে আজ ঘৃণা হচ্ছে, চরম ঘৃণা হচ্ছে। নিজের শরীরের আনাচে কানাচে রক্তিমের স্পর্শগুলো মনে করেই চোখ টলমল করে উঠল তার। দাঁতের দাঁত চেপে এটাকে এই নিয়তি ভেবে নিজের চোখ বন্ধ করলো সে। ছোট নিঃশ্বাস ফেলে বলল, ওটাকে রাগ বলে না মিস্টার রক্তিম, ওটা তাচ্ছিল্য ছিল। রাগ সবার উপর হয় না, আপনার উপর তো নয়ই। কথাটা বলেই শরীরে জড়ানো চাদরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। ঈষৎ কাঁপতে থাকা শরীর নিয়ে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হতে নিলেই রক্তিম বলে উঠল, তাচ্ছিল্য কিংবা রাগ, আই ডোন্ট কেয়ার অদ্রিজা। অ্যান্ড ইউ নো দ্যাট অদ্রিজা, আমি নারীকে কিভাবে জানি, কিভাবে দেখি। বিয়ের এক মুহূর্ত আগে পর্যন্ত আমি আপনাকে বুঝিয়েছি রক্তিম মানুষটা কেমন। সে নারী বলতে কেবল নারীর লোভনীয় শরীরটাকেই চেনে অদ্রিজা। রক্তিমের এক এক রাতের সঙ্গে এক এক নারী। রক্তিম নারীদের সম্মান করতে জানে না, তাই নারীর রাগ কিংবা তাচ্ছিল্য আমায় কিছুই যায় আসে না অদ্রিজা। আপনি টাকার বিনিময়ে বিয়ে করেছেন, আর প্রতিদিন যে নারীরা আমার সঙ্গে সময় কাটায় তারাও টাকার বিনিময়েই সময় কাটায়। সো
ওদের আমি যে চোখে দেখি আপনাকেও ঠিক সেইভাবেই দেখব। এর থেকে বেশি কিছুই আশা রাখবেন না অদ্রিজা। অদ্রিজার চোখ বেয়ে টপ টপ পানি গড়িয়ে পড়ল। কত সহজেই ওই সব মেয়েগুলোর সাথে তুলনা করলো, যেসব মেয়েদের টাকার বিনিময়ে কেনা যায়। অথচ নিজের জীবনে রক্তিম ছাড়া আর কোনো পুরুষকে নিজের শরীর তো দূর, হাতটাও ধরতে দেয়নি সে। হয়তো সৃষ্টিকর্তা তার ভাগ্যে এটাই রেখেছিল ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। হ্যাঁ, টাকার জন্যই তো বিয়েটা করেছে সে। এখন রক্তিমের চাহিদা মেটানোর তো দ্রব্য সে। তাই তো গতকাল রাতে নীরবে সবটা সহ্য করেছে, কিচ্ছুটি বলেনি। চোখ জোড়া বন্ধ করেই বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলে উঠল, নারীর শরীর ছাড়া কিছু চেনেন না, তাই তো? হ্যাঁ, আমার শরীরটা আপনার জন্যই, আপনার সম্পত্তি। বিক্রি করে দিয়েছি আমার শরীর। আমি তাতে কখনো অভিযোগ আনবো না মিস্টার রক্তিম, কারণ আমি টাকার বিনিময়ে নিজেকে আপনার করে দিয়েছি। এছাড়া বেশি কিছু আমি এমনিতেও আশা করতাম না। রক্তিম ঠোঁট প্রসারিত করে হাসল। প্রখর আত্মসম্মান যার সেই মেয়েটি নিজের পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিল। অদ্ভুত, মেয়েরা এমনও হয় বুঝি? ঠোঁট বাঁকিয়েই বলে উঠল, টাকার জন্য আজ আমার হয়েছেন, কাল অন্য কারো হয়ে যাবেন না। অবশ্য নারী মাত্রই টাকা, নারীরা টাকা ছাড়া কিছুই জেনে না। এবং আমি জানি আপনিও একদিন সেই আমার জীবন থেকে বিদায় নেবেন। সেই দিনটা খুব শীঘ্রই হলেই ভালো হয়। অদ্রিজা আগের মতোই তাকিয়ে রইল। নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে তার, খুব। রক্তিমের প্রতিটা কথায় তাকে এটা বোঝাতে চাইছে সে লোভী, সে টাকার বিনিময়ে বিয়েটা করেছে। সত্যি তো তাই, তবুও কেন কষ্ট হচ্ছে? চোখ ভরে পানিরা খেলা করছে কেন তার? মুহূর্তেই চোখ জোড়া বন্ধ করে নিল অদ্রিজা। ততক্ষণে পানি গড়িয়ে পড়েছে গাল বেয়ে। রক্তিম সেই দৃশ্য দেখেই বাঁকা হাসলো, অনেকটা তাচ্ছিল্য করেই বলল, কান্না করছেন কেন? আপনি রক্তিম মাহমুদের ওয়াইফ হয়েছেন আর এত সহজে কষ্ট ফেলে চলবে অদ্রিজা? আপনি ভাবতেও পারছেন না সামনের দিনগুলো আরো কতটা ভয়ঙ্কর কষ্ট দেবে আপনাকে। ঠিক কতটা কষ্ট পাবেন তা ভাবতেও পারছেন না অদ্রিজা। অদ্রিজা চোখ মেলে চাইল। ভয়ার্থ চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম ভাকা হাসলো। তার মুখে ফু দিয়ে কপালের ছোট চুলগুলো উড়িয়ে দিয়েই আবার বলল, মেয়েদের চোখের পানি নাকি পুরুষদের সহ্য হয় না। কেউ নো হোয়াট? আমার আনন্দ হচ্ছে আপনার চোখের পানি দেখে। অদ্রিজা দাঁতে দাঁত চেপে বলল, তবে আমারও তো দায়িত্ব আপনার আনন্দের খোরাক হওয়া। আপনার স্ত্রী হিসেবে সেই দায়িত্বটা পালন করা তো আমার কর্তব্য। রক্তিম এবার হু হা করে হেসে উঠল। অদ্রিজার থেকে দুপা পিছিয়ে বলল, স্বামী স্ত্রী এসব সম্পর্কে আমি বিশ্বাসী না, কখনোই বিশ্বাসী ছিলাম না। প্লিজ কখনো আমার স্ত্রী হিসেবে নিজেকে সম্বোধন করবেন না অদ্রিজা। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না রক্তিম। জোর কদমে পা ফেলে দ্রুতই রুম থেকে বেরিয়ে গেল। আর অদ্রিজা তার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। নারীর প্রতি তার এই ঘৃণার কারণ খুঁজে না পেয়ে হতাশ হলো সে। সাথে সাথে নিজের প্রতি জন্মালো এক রাশ ক্রোধ আর রাগ। বিহান ক্লাসের সবগুলো নোটস নিয়ে হন্তদন্ত হয়ে ছুটতে লাগলো। পেছন থেকে নেহা শতবার ডাকলেও কোনো জবাব দিল না সে। কোকড়ানো চুল আর চোখে মোটা ফ্রেমের চশমা, লম্বা চওড়া শরীরে চেক শার্ট। হন্তদন্ত হয়ে 3 রাস্তার মোড়ে এসে স্থির হয়ে দাঁড়াতেই পেছন থেকে দৌড়ে আসলো নেহা। দিহান মিনমিনে চোখে তাকিয়েই বিরক্তিতে কপাল কুঁচকে নিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি সমস্যা তোর? আমার পিছু পিছু ছুটে চলেছিস কেন তুই? নেহা দুপা বাড়িয়েই জোরে জোরে শ্বাস ফেললো। এলোমেলো চুলগুলো কপাল ছুঁয়ে চোখে মুখে এলোমেলো হয়ে লেপ্টে আছে। চুলগুলো কানে গুঁজে নিয়েই বলে উঠল, তুই বলেছি তুই দ্রিজাকে ভালোবাসিস? পুরো ক্লাসে বিশ্রের গল্প চলছে তোরা দ্রিজার নাকি রিলেশন ছিল। রিলেশনের কথা দ্রিজার পরিবারের জানাজানি হতেই নাকি ওর বিয়ে হয়ে গেল। তাই তো বিয়েতে কাউকে বলিনি। আরো কত কিছু। এগুলো কতটুকু সত্য দিহান? আমি জানি এসব মিথ্যে, সবটা মিথ্যে। দিহান বিরক্তিতে কপাল আরো কুঁচকে নিল। তারপর বলল, তো নেহা আবারও বলল, তো মানে দ্রিজার শ্বশুর বাড়ি বা স্বামী কারোর কানে কথাটা গেলে ওরা কি ভাববে জানিস? বুঝতে পারছিস তুই? অথচ আমরা সবাই জানি দ্রিজা কেমন মেয়ে। ও তো তুই ছাড়া কোনো ছেলের সাথে কোনোদিন কথাও বলেনি দিহান।
দিহান ছোট্ট একটা শ্বাস ফেললো, তারপরেই ঠোঁট টেনে হাসলো। নেহার দিকে এক নজর তাকিয়েই বলল, কথাটা দ্রিজা নিজেই বলেছে সবাইকে। ওকে জিজ্ঞাসা করবো এসবের মানে কি। আমি ওখানেই যাচ্ছি। বন্ধু মহলে সবার একই প্রশ্নের সম্মুখীন হতে হতে বিরক্ত হয়ে গিয়েছি, তাই তোর সাথে একটু বিরক্তি নিয়ে কথা বলেছি, এছাড়া কিছু না। দ্রিজাই যেহেতু বলেছে সেহেতু ওর জন্য তোর তো চিন্তা করা লাগবে না নেহু। দিহানের কথাটা শেষ হতে না হতেই নেহা বলে উঠল, আমিও যাবো নিহান, দ্রিজার থেকে শুনতে চাই আমি সবটা। দিহান ক্লান্ত চাহনিতে তাকালো। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। সকাল থেকে রাত পর্যন্ত 4টে টিউশন করে আবার কোচিং করাতে হয়। পুরোটা সময় তার ব্যস্ততার মাধ্যমেই কাটে, তবুও চোখে মুখে কখনো এতটুকু ক্লান্তির ছাপ দেখা যায়নি। কিন্তু আজ দেখাচ্ছে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। হয়তো আকস্মিকভাবে ভালোবাসার মানুষটার অন্য কারো হয়ে যাওয়ার খবর শুনে। ছোট্ট শ্বাস ফেলেই নেহার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি একা যেতে চাইছি নেহু, তুই পরে দেখা করে নিস। তাছাড়া আমি সবটা জানলে তোকে অবশ্যই জানাবো। প্রতি উত্তরে নেহার থেকে কোনো উত্তর প্রত্যাশা না করেই কয়েক পা বাড়িয়ে সামনে গিয়ে দাঁড়ালো দিহান। একটা রিক্সা ডেকে নিয়েই রওনা দিল নিজ গন্তব্যে। মনে তার হাজার প্রশ্ন। এভাবে একদিনে অদ্রিজার বিয়ে, এখনো মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না তার কথাটা, কিছুতেই না। মাথায় যখন এক ঝাঁক চিন্তা, ঠিক তখনই নিজের মোবাইলটা বেজে উঠল। দিহান হাতের মোবাইলের দিকে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলল। ওপাশের মানুষটা অদ্রিজা জেনেও কলটা রিসিভ করতে মন চাইল না তার, কিছুতেই না। অন্যদিন হলে ঘটনাটা যদিও অন্য কিছু হতো, অদ্রিজার কল পাওয়া মাত্রই কথা বলার তীব্র আকাঙ্ক্ষা ফুরাতে কল রিসিভ করেই প্রথমেই সে বলতো। কিন্তু আজ মন চাইল না কল ধরতে। অদ্রিজার প্রতি জন্মেছে তার রাশি রাশি অভিমান, ক্ষোভ, যা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে আর বিষিয়ে তুলছে তার মনটাকে। তখন সন্ধে পেরিয়ে রাত 9টা। নিজের মোবাইলে মায়ের 15টা মিসড কল দেখেই মৃদু শ্বাস ফেলল অদ্রিজা। এই বাসায় সে ছাড়া আরও 3 জন মানুষ, অথচ কেউই কারোর সাথে তেমন কথা বলে না। রক্তিমের বাবাকে অফিসে যাওয়ার আগে রক্তিমের মায়ের সাথে হালকা কথা বলতে দেখেছিল সে। তারপর রক্তিমের বাবা বেরিয়ে যাওয়ার পর ভদ্রমহিলাকে আর কোনো কথা বলতে দেখেনি। প্রয়োজন ছাড়া বোধহয় কথাই বলে না এই ভদ্রমহিলা। অন্যদিকে রক্তিম, তাকে তো তার মা বাবার সাথেও টু শব্দটি করতে দেখেনি সে। মা বাবার সামনে তাকে রোবট সমান কোনো যন্ত্রই মনে হচ্ছিল অদ্রিজার। অদ্ভুত, এই বাসাটা সত্যিই অদ্ভুত। আর বাসার মানুষগুলোও বেশ অদ্ভুত। প্রয়োজন ছাড়া এরা একে অপরের সাথে কথা বলে না, আর না অদ্রিজের সাথে কথা বলেছে কেউ। পুরো দিনটা কেমন জানি নিস্তব্ধতায় কেটেছে তার। দিন শেষে মায়ের কল দেখে কিছুটা খুশি লাগলেও পর মুহূর্তেই খুশিটা নিভে এলো। কল রিসিভ করে হালকা গলায় বলে উঠল, আম্মু সরি, খেয়াল করিনি তুমি যে এতগুলো কল দিয়েছো। তুই আর তোর চাচা এমনভাবে হুট করে বিয়েটার সিদ্ধান্ত নিলি, কাউকেই তো বলা হলো না। দিহান এসেছিল তোকে খুঁজতে, না পেয়ে চলে গেল। তোর বিয়েতে খুব একটা সন্তুষ্ট নয় বোধ হয়, না বলাতে বোধহয় রাগ করেছে রে। অদ্রিজার চোখ জোড়া আবারও টলমল করে উঠল। বুকের ভেতর উতলিয়ে উঠল অনেকগুলো দীর্ঘশ্বাস। যে মানুষটা তাকে এতটা যত্ন করে রেখে দিয়েছিল একটা সময় নিজের করবে বলে, তার অনুভূতির মূল্য দিতে পারল না সে, আর না রাখতে পেরেছে তার প্রতিজ্ঞা। 4 বছর পরও দিহান কোনোদিন তার হাতটা পর্যন্ত ধরেনি। আর বিয়ের রাতে রক্তিম তার সাথে কথাটুকু তো দূর, অনুমতি না নিয়েই শরীর স্পর্শ করল। অদ্ভুত, সব পুরুষ বোধহয় এক হয় না ভেবেই টপ টপ করে পানি ফেললো তার চোখ দিয়ে। মৃদু কণ্ঠে ও কথাটা বলেই কলটা কেটে দিল। সামনের আয়নায় নিজেকে পরখ করতে করতেই চুলগুলো হাত দিয়ে শক্ত করে ধরল। গলার কাছে কামড়ের দাগগুলো চুল দিয়েই ঘেরা ছিল। চুল সরাতেই তা স্পষ্ট চোখে পড়তেই হুমড়ে বসে পড়ল ফ্লোরে। কাঁদতে কাঁদতেই বলে উঠল,